হ্যালো স্টুডেন্ট, 2025-এ যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ক্লাস 10-এর শর্ট কোশ্চেন গণিত বিষয়ে। ঠিক আছে, গণিত বিষয়ের শর্ট কোশ্চেন ক্লাস আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। কথা দিয়েছিলাম আজকে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, তো সেই মতো আমার কাজ শুরু করে দিয়েছি। আর তোমরা ভিডিওটা কিন্তু সবাই ভালো করে দেখো এবং খাতায় নোট করতে থেকো সাথে সাথে। ঠিক আছে, তো সবাইকে একটাই কথা প্রথমেই বলবো যে মাধ্যমিকে এই যে ম্যাথ সাবজেক্টটা বা গণিত বিষয়টার ওপর অনেকে যে শর্ট কোশ্চেন পার্টটা রয়েছে, এই শর্ট কোশ্চেন পার্টটাকে খুব অবহেলা করে, বলে শর্ট কোশ্চেন ও ঠিক হয়ে যাবে। এই করতে করতে বছরের শেষে এসে গিয়ে দেখে শর্ট কোশ্চেন ঠিক মতো হয়নি। আর এই শর্ট কোশ্চেন পার্টটার ওপর কত নম্বর ক্যারি করছে জানো? 36। কত নম্বর ক্যারি করছে? 36। যে সকল স্টুডেন্টরা এই 36-এ একটা ভালো মার্কস ক্যারি করতে পারবে তাদের রেজাল্ট অনেকটা ভালো হয়ে যাবে গণিত বিষয়ে। তো যাই হোক, আর বেশি সময় ওয়েস্ট করবো না, সবাই এসে গেছি আমাদের আজকে শর্ট কোশ্চেন ক্লাস করতে। তো সবাই খাতা নিয়ে বসে পড়ো আর আমার সাথে সাথে নোট করতে থাকো। কোথাও কোনো প্রবলেম হলে কমেন্ট করে জানিও। ঠিক আছে, আমি চেষ্টা করবো তোমাদের অ্যান্সার দিয়ে দেওয়ার। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। তো যে যে চ্যাপ্টার গুলো আমরা শর্ট কোশ্চেন করাবো সেগুলো তোমরা আগে প্রথমে দেখে নাও। মাধ্যমিক 2025 1 এবং 2 নম্বর শর্ট প্রশ্ন করাবো আজকে। কি করাবো? মাধ্যমিক 2025 1 এবং 2 নম্বর শর্ট প্রশ্ন করাবো। কি করাবো? প্রথম অনেক জায়গায় আমি দেখেছি পাটিগণিত ফাটিগণিত বীজগণিত করে। আমি শুরু করবো সর্বপ্রথম রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের পর করাবো পাটিগণিত, পাটিগণিতের পর করাবো বীজগণিত, বীজগণিতের পর করাবো পরিমিতি, পরিমিতির পর করাবো ত্রিকোণমিতি। যে কটা করাবো সে কটাই ভালো করে করে যাও। দেখো শেষ মুহূর্তে গিয়ে যদি কিছু না হয়ে থাকে, এই সাজেশনটুকু ভিডিও দেখে যদি কিছুটা করে আসতে পারো তো এটা আমার জন্য খুব একটা ভালো জিনিস আর তোমাদের জন্য খুব একটা ভালো জিনিস। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো চলে এলাম, এবার আমরা করাবো যেটা সেটা হচ্ছে রাশিবিজ্ঞানের যে শর্ট কোশ্চেন সেটা স্টার্ট করছি। প্রথম যে কোশ্চেন সেটা আমরা আগে দেখি। কি বলেছে? 6, 7, 6, 7, x, y, 10, 14 রাশিগুলি ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে, রাশিগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিয়েছে। যদি রাশি তত্ত্বের মধ্যমা 15 হয় তবে x প্লাস y এর মান কত হবে? ভালো করে শুনবে, ছোট্ট করে বলবো, দ্রুত বলবো, ভালো করে শোনো। 1, 2, 3 এই তিনটে সংখ্যা লিখলাম, এদের মধ্যমা কোনটা? যে মাঝে থাকে সেটাই হয় মধ্যমা। বুঝতে পারলে? এবার যদি আমি তোমাকে প্রশ্ন করি 1, 2, 3, 4 এদের মধ্যমা কি, তখন তুমি বুঝতে পারছো না, কারণ চারটে সংখ্যা এসে গেছে, জোড় সংখ্যা এসে গেছে। সেক্ষেত্রে মাঝের দুটো সংখ্যাকে যোগ করব এবং তাকে 2 দিয়ে ভাগ করব। মাঝের দুটো সংখ্যাকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব। তো চলে আসি, এখানে কত সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে এখানে জোড় সংখ্যা আছে, তাহলে মাঝের দুটো সংখ্যা কোনটা? x ও y। তাহলে মাঝের দুটো সংখ্যাকে যোগ করব এবং তাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে কি পেয়ে যাব? মধ্যমা পেয়ে যাব। কি পেয়ে যাব? মধ্যমা পেয়ে যাব। লিখে দিচ্ছি, মধ্যমা পেয়ে যাব। তাহলে মধ্যমা, এবার আমাদের দেখো অঙ্কে বলেই দিয়েছে মধ্যমা, দেখো মধ্যমা 15 হয়, অঙ্কে বলেই দিয়েছে। তাহলে মধ্যমার জায়গায় আমি কত বসাবো? 15 লিখে দেবো। x প্লাস y যেমন আছে রেখে দিলাম, নিচে 2 রেখে দিলাম। ঠিক আছে, কোনাকুনি গুণ করছি, 15 নিচে কিছু নেই, 1 একের সাথে x প্লাস y গুণ করলে x প্লাস y আর 15 দুগুণে 30। ঠিক আছে, এই ছিল অঙ্ক, এটাই অ্যান্সার। হয়ে গেছে, টুকে নাও। চলে এলাম পরবর্তী অঙ্ক। কি বলেছে দেখো? বলেছে 6, 7, x, 8, y, 14 সংখ্যাগুলি গড় নয়। এখানে কিন্তু কোন রকম গড় বলেনি, 3 প্রকার গড় আমরা শিখেছি। এখানে কিন্তু আমাদের সিম্পল বলেছে গড় নয় হলে। তো গড় করা বা এভারেজ করার নিয়ম একটা সিম্পল। কটা সংখ্যা দিয়েছে? 1, 2, 3, 4, 5, 6টা। প্রত্যেকটাকে যোগ করব। 6 + 7 + x + 8 + y + 14 লিখলাম। 6 + 7 + x + 8 + y + 14 বাই কতগুলো সংখ্যা আছে? কতগুলো সংখ্যা আছে দেখো? 1, 2, 3, 4, 5, 6টা। টোটাল 6টা সংখ্যা আছে, বাই 6 লিখে দেবো। গড় হয়ে গেল, আমাদের গড় হয়ে গেল। কিন্তু এইটা করলে আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে গড়, গড়ের মান বেরোবে। কিন্তু আমাদের অঙ্কে বলেই দিয়েছে সংখ্যার গড় হচ্ছে 9, ইকুয়াল টু আমি লিখে দেবো 9। হয়ে গেল। এবার আমরা একটু যোগ করব, ভালো করে দেখো, যোগ করব। 14 আর 8, 14 আর 8 যদি করি তাহলে হবে 20, 2, 22। 14 আর 8 হয় 22, 22 আর 6, 22 আর 6 28, 28 আর 7 29, 30, 31, 32, 33, 35, 35 হচ্ছে। আর একবার আমি যোগ করে এখানে পাশে দেখিয়ে দিচ্ছি। 14, 8, 7, 6 তাহলে কত হলো? 6 আর 4 10, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। আর এখানে 2 বসালাম, তাহলে 2 1 3 35 হলো। তাহলে এখানে লিখবো 35। দাদা x প্লাস y যেমন আছে রেখে দেবো, x প্লাস y যেমন আছে রেখে দেবো, 22 যেমন আছে রেখে দেবো, 9 রেখে দিলাম। বলো কোনো সমস্যা? এরপর 9 এর নিচে কিছু নেই, 1 রয়েছে। 1 দিয়ে যদি এটাকে গুণ করি যা আছে তাই থাকবে। 35 + x + y
আর 6 নং 6 নয় 6 নং কত 6 নং হচ্ছে 54 6 নং হচ্ছে 54 ঠিক আছে। আচ্ছা প্রথম লাইনে বা দেবে না আর পরের লাইন থেকে দুবার সমান সমান হয় না, তাই প্রথমে বা দেবে, পরের লাইনে আমরা বা দেবো। এবার দেখো আমাদের x প্লাস ওয়াইটাকে বাঁ দিকে রাখবো, x প্লাস ওয়াইটাকে বাঁ দিকে রাখলাম, 35টা প্লাস আছে ওপাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 54 থেকে 35 কে বিয়োগ করো, 54 থেকে 35 কে যদি বিয়োগ করি 12 14 14 থেকে 5 গেলে 9, এখানে 1 এলো মানে 5 থেকে 1 গেলে 4 19 19 হলো, কত হলো 19। তাহলে আমাদের এখানে আগের লাইনে বাদ দিলাম x প্লাস y ইকুয়াল টু হলো আমাদের কত 19, ঠিক আছে। লাস্ট লাইনে বাদ দেবে না, লাস্ট লাইনে সুতরাং দেবে, ঠিক আছে। তাহলে x প্লাস y ইকুয়াল টু হয়ে গেল 19। এখানে দুটো অপশন দিয়েছে, কোন অপশনটা রাইট হবে, এই অপশনটা রাইট দিয়ে দেবে। তোমরা পরীক্ষায় কিন্তু আরেকটা জিনিস করবে, যদি অপশন নাম্বারটা দিয়ে দেয় বা অপশনের যে দাগটা দিয়ে দেবে সেটা পাশে এখানে লিখে দেবে, এটা 1 নম্বর অপশন, ঠিক আছে। চলো পরবর্তী অঙ্কে চলে এসেছি। কি দিয়েছে, নভেম্বর মাসে উপস্থিত ছাত্রছাত্রীর দিন সংখ্যা। কি বলেছে, নভেম্বর মাসে উপস্থিত ছাত্রছাত্রীদের দিন সংখ্যা যথাক্রমে 25 20 18 10 21 22 16 18 দিন হলে দিন সংখ্যার মধ্যমা কত। তাহলে যখনই এরকম টাইপের আসবে মধ্যমা নির্ণয়, একটু আগে আমরা 1 নম্বর অঙ্কটাও করেছিলাম, সেক্ষেত্রে আমাদের দেখেছিলাম যে সংখ্যাগুলো দিয়েছিল সেগুলো ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিয়েছিল। এবার কিন্তু আমাদের ঊর্ধ্বক্রমে সাজিয়ে দেয়নি, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তাহলে সেটা আমরা করব, এই সংখ্যাগুলোকে আগে ঊর্ধ্বক্রমে সাজাবো, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে সব থেকে ছোট কোনটা আগে দেখো, সব থেকে ছোট হচ্ছে 16, 16 পর কত নম্বর আছে, আচ্ছা 16 আগে তোমরা দেখো ভালো করে দেখো 10 আছে, তাহলে 10, 16, তারপরে কি আছে 18, আচ্ছা 18 দেখো কবার রয়েছে, একবার দুবার, তাহলে 18টা দুবার লেখো। তারপরে চলে আসবো আছে 20, 20 বা 20, তারপরে আছে 21, তারপরে আছে 22, তারপরে আছে 22 এর পর আছে 25, ঠিক আছে। তাহলে কখানে সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8, এখানে কটা হলো 1 2 3 4 5 6 7 8 হয়ে গেছে। ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিয়েছি মানে ছোট থেকে বড় সাজিয়ে নিয়েছি। এবার যখন মধ্যমা নির্ণয় করব দেখবো এটা জোড় সংখ্যা আছে না বিজোড় সংখ্যা আছে। তাহলে এখানে দেখো 8 খানা মানে জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় ঠিক মাঝের দুটো ভ্যালুকে যোগ করে 2 দিয়ে ডিভাইড করতে হয় বা ভাগ করতে হয়। দেখো একটু ভালো করে দেখো, এই দিক থেকে যদি আমি যাই একটা বাদ দিলাম, এদিক থেকে 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 একটা বাদ দিলাম, ঠিক মাঝের ভ্যালু হচ্ছে তাহলে 18 আর 20। তাহলে মধ্যমা নির্ণয় করব, লিখবো মধ্যমা 18 প্লাস 20 বাই 2, তাহলে 18 প্লাস 20 করলে কত হবে 38 বাই 2 মানে হবে 19, অ্যান্সার হচ্ছে 19। রেডি, চলো অনেকক্ষণ ধরে আমরা একটু ইজি রাশি বিজ্ঞান করছিলাম, এবার একটু টাফ টাইপের সাম তোমাদের জন্য তুলে এনেছি। দেখো ভালো করে শোনো, যদি ইউআই এটা হচ্ছে সামেশন ইউআই দিয়ে লিখবে তোমরা, সামেশন ইউআই ইকুয়াল টু xi মাইনাস 35 বাই 10 কমা সামেশন fi ইউআই ইকুয়াল টু 30 হয় এবং সামেশন fi ইকুয়াল টু 60 হয়, তাহলে x বারের মান কত হবে। ঠিক আছে, তো একদম সিম্পল ট্রিক, কোনো কিছু মাথা খাটাতে হবে না, যেটা বলে দিচ্ছি শোনো। এরকম ভাবে তোমরা লিখবে সামেশন fi ইউআই বাই সামেশন fi ইকুয়াল টু সামেশন ইউআই হয়ে গেল। এবার দেখো আমরা জাস্ট এইটা লিখে নিয়েছো, এটা সবাই লিখে নিয়েছো, কি বললাম সামেশন fi ইউআই বাই সামেশন fi ইকুয়াল টু সামেশন ইউআই লিখে নিয়েছো। এবার জাস্ট মানগুলোকে পুট করে দাও। দেখো কি করছি, আচ্ছা এখানে বা লিখবে যেহেতু একবার লাইনে সমান সমান আসছে, তো সামেশন fi ইউআই, সামেশন fi ইউআই এর মান কত আছে 30, তাহলে আমি বসিয়ে দিলাম 30, আর সামেশন fi এর মান কত আছে 60 আছে, তাহলে এখানে আমি 60 বসিয়ে দিলাম, ইকুয়াল টু সামেশন ইউআই এর মান কত আছে ভালো করে দেখে দেখে টুকবে কিন্তু xi মাইনাস 35 বাই 10। ঠিক আছে, এবার দেখো খুব ইজি ভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি কি করব। 30 এর কে 30, 30 দুগুণে 60 হয়ে গেল। এবার কোনাকুনি গুণ করব, 2 দিয়ে এটাকে গুণ করব, আমরা 2 দিয়ে গুণ করব কিন্তু গুণটা করব না, গুণ আকারে রেখে দেবো 2 ইনটু xi মাইনাস 35। ঠিক আছে, মাঝে কিছু নেই মানে গুণ আছে, তোমরা যদি মনে করো দাদা গুণ দেবে দিয়ে দিতে পারো। ঠিক আছে, ইকুয়াল টু 10 এর সাথে যদি 1 ক্রস মাল্টিপ্লিকেশন করছি কিন্তু 10 এর সাথে 1 গুণ করলে হবে 10, বুঝতে পারলাম। আচ্ছা দুইটা তো গুণ আছে, ও পাশে গিয়ে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে সেটাই করছি, বা লিখলাম এটা যেমন আছে রেখে দিলাম xi মাইনাস 35 ইকুয়াল টু 10। আচ্ছা দুইটা গুণ আছে তাই তো, তাহলে 10 বাই 2 করে দিলাম, তাহলে কত হবে 2 5 10, বুঝতে পারলাম। তাহলে এবার যেটা লিখবো xi লিখবো
আর -35 কে পাশাপাশি পাঠিয়ে দিলে কি হবে, +35 হয়ে যাবে। তাহলে কত হবে, ইকুয়াল টু 40 হয়ে যাবে। ইকুয়াল টু কত হয়ে যাবে, 40 হয়ে যাবে। তাহলে আমাদের কি জানতে চেয়েছিল, xi এর মানটাই জানতে চেয়েছিল। আচ্ছা xi কে কিন্তু x বার বলে, মানে xi যা x বার होता है, xi हो जा আর x বার होता है, ঠিক আছে, xi हो जा আর x বার তাই xi যা x বার होता है, বুঝতে পারলাম। তাহলে এই ছিল আমাদের অ্যানসার, বুঝতে পারলে সবাই? কিচ্ছু করিনি, সিম্পল জাস্ট এই ফর্মুলা বসিয়ে মানগুলো পুট করে দিচ্ছি, অঙ্কটা করে দিচ্ছি। চলো চলে এলাম খুব ইজি দুটো সাম নিয়ে, ঠিক আছে, একদম ইজি, যেসব বাচ্চারা পড়াশোনা করে না তারাও পারবে। দেখো দুটো সাম দেখি, একদম ইজি ইজি, একদম ইজি। দেখে নাও কি আছে, দেখো 2 3 5 6 2 4 2 8 9 4 5 4 7 4 4, এতগুলো সংখ্যা কি বলেছে, মানগুলির সংখ্যা গুরুমান। চোখ বন্ধ করে খালি একটা জিনিসই দেখো, এই যে সংখ্যাগুলো দিয়েছি কোন সংখ্যাটা সবচেয়ে বেশি আছে, ভালো করে দেখো, ভালো করে দেখো, দেখে কমেন্ট করো, তাতেই কমেন্ট করো। দেখো আমি দেখতে পাচ্ছি একটা 4 দুটো 4 তিনটে 4টে 5টা 4, আর কোন সংখ্যা এতবার নেই, তাহলে সংখ্যা গুরুমান হচ্ছে 5। কি লিখে দেবো, সংখ্যা গুরুমান, সংখ্যা গুরুমান, সংখ্যা গুরুমান 5। অঙ্ক শেষ, 1 নম্বর পেয়ে যাবে, 1 সেকেন্ড লাগবে না 1 নম্বর পেতে। পরবর্তী কোশ্চেন এলাম, পরবর্তী অঙ্কে বলেছে 1 ও 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় কত। তাহলে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি কি কি, ভালো করে দেখো কি কি, 2 + 3 + 5 + 7, টোটাল কটা সংখ্যা হলো, 4টে সংখ্যা, এর বাইরে কোনো মৌলিক সংখ্যা নেই। এবং সংখ্যাগুলির গড় কত, গড় বার করতে বলেছে। সিম্পল কি করব, কটা সংখ্যা যোগ করেছে, 1 2 3 4 4টে, তাকে 4 দিয়ে ডিভাইড করে দেবো, মানে ভাগ করে দেবো। তাহলে যোগ করে দেখি, 7 3 10 5 আর 2 7, মানে 17, 17/4, 17/4, 17/4 যদি তোমরা ভাগ করো বেরোবে 4.25। তোমরা ভাগ করে দেখে নাও, 4.25 বেরোবে। চলে আসছি একদম লাস্ট দুটো অঙ্ক, এটার পর আমরা চলে আসবো পরবর্তী চ্যাপ্টারের শর্ট কোশ্চেন নিয়ে, ঠিক আছে। তো রাশিবিজ্ঞানের এইরকম টাইপের অঙ্ক কিন্তু তোমাদের একটা আমি একটু আগেই করিয়ে দিয়েছি। তো এই অঙ্কটা বহুবার বহু টেস্ট পেপারে আমি দেখতে পাচ্ছি, এটা খুব খুব ইম্পর্টেন্ট, তাই জন্য এরকম টাইপের একটা নতুন একটা টাইপ অঙ্ক আমি তোমাদের জন্য রাখলাম। এবার আমি জাস্ট ফর্মুলাটা বলে দিচ্ছি, তোমরা মান পুট করে বাড়িতে করে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো এখানে কি আছে, ইউআই ইকুয়াল টু এত, সামেশন এফআই ইউআই ইকুয়াল টু 20 আর সামেশন এফআই ইকুয়াল টু 100 হয়, তাহলে এক্স বারের মান নির্ণয় করো। সিম্পল ট্রিক্স, একদম সিম্পল ফান্ডা। কি করবে শোনো, এরকম ভাবে লিখবে সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই ইকুয়াল টু সামেশন, এই যে ইউআই যেটা আছে সেটা বসাবে, ব্যাস এইখানে মানটা বসিয়ে দেবে। এই যে ফর্মুলাটা টুকে নাও, ফর্মুলাটা টুকে নাও, সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই ইকুয়াল টু সামেশন ইউআই, ইউআই, ঠিক আছে, ইউআই। এবার মানগুলো বসাও, এফআই আর ইউআই এর জায়গায় 20 বসিয়ে দেবে, এফআই এর জায়গায় 100 বসাবে, আর ইউআই এর জায়গায় এটা বসিয়ে ক্যালকুলেশন করবে। আচ্ছা এখানে দেখবে এক্স আই মানেও যা আর এক্স বার মানেও তাই, ঠিক আছে, একই জিনিস। যাই হোক, এর পরবর্তী অঙ্কে চলে আসছে, কি বলছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় হচ্ছে 10, পরিসংখ্যা বিভাজনের গড় হচ্ছে 10 এবং সামেশন এক্সআই এফআই ইকুয়াল টু 200 হলে পরিসংখ্যা কত, পরিসংখ্যা কত। তো তোমরা একটা জিনিস মাথায় রাখবে, পরিসংখ্যা যখন বার করতে বলেছে, পরিসংখ্যা যখন বার করতে বলেছে, মন দিয়ে শুনবে, পরিসংখ্যা যখন বার করতে বলেছে আমাদের সামেশন এফআই ইউআই দিয়ে দিয়েছে, তাহলে আমরা লিখবো সামেশন এক্স আই আর এফআই, সামেশন এক্স আই এফআই দিয়ে দিয়েছে 200, আর নিচে বিভাজনের গড়, বিভাজনের গড় এখানেও তো একটু আগেই বললাম, বিভাজনের গড় মানে হয় এক্স আই বা এক্স বার, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিলাম এক্স বার, হয়ে গেল। এবার আমার দেখো এক্স আই এফআই এর মান দিয়ে দিয়েছে 200, তাহলে এখানে এনে 200 বসিয়ে দিলাম। আর এক্স বার কত বলেছে, বিভাজনের গড় কিন্তু 10 বলেছে, তাই জন্য আমি এখানে 10 বসিয়ে দিলাম। তাহলে 0 0 কাটলো, মানে 20 হলো। তাহলে অ্যান্সার কত হলো, 20 হলো। এই ছিল আমাদের রাশিবিজ্ঞান। সবকটা অঙ্ক তোমরা ভালো করে করো। চলে আসছি পরবর্তী চ্যাপ্টারে। আবার নতুন একটা মানে পার্ট নিয়ে, মানে ম্যাথের একটা নতুন পার্ট নিয়ে, সেটা হচ্ছে পাটিগণিত, ঠিক আছে। এই পাটিগণিতে যে কটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সময় বৃদ্ধি আর অংশীদারি কারবার। প্রত্যেকটা থেকে 2-3টে করে সাম করাবো, আর তোমরা কমন পাবেই পাবে। তো সব থেকে ইম্পর্টেন্ট, আর এরকম টাইপের কোশ্চেন আসবেই আসবে, প্রতি বছর আসে, এবছরও আসবে, দেখে নাও। খালি কিন্তু একটাই কথা বলবো, সংখ্যা চেঞ্জ করে দিলে সেটা কিন্তু বুঝে তোমাদের করতে হবে, ঠিক আছে। চলে আসি, কি বলেছে দেখো, বার্ষিক 10% হার সরল সুদে 6000 টাকায় 4 মাসে, এইটা আমি একটু আন্ডারলাইন করছি, এটা অনেকে ভুল করে, 4 মাসে বলেছে, 4 বছর বলেনি কিন্তু।
সুদ ও সুদ আসল কত হবে, দুটো জিনিস জানতে চাইছে, সুদ আর সুদ আসল, এগুলো কিন্তু 2 মার্কসের সাম। ঠিক আছে, ভালো করে দেখো, এখানে আমাকে একটা কথা উল্লেখ করে দিয়েছে সরল সুদে, যেহেতু সরল সুদ বলে দিয়েছে তাই সরল সুদের ফর্মুলা হচ্ছে I ইকুয়াল টু PTR বাই 100, I ইকুয়াল টু PTR বাই 100। এই ফর্মুলা দেখে আমরা করব। তোমাকে সরল সুদের যে অঙ্কই দিক খালি এই ফর্মুলাটা বসাবে, যে যে ইনফরমেশন দেবে সেগুলো বসিয়ে দেবে, বাদ বাকিগুলোকে তোমরা রেখে, বাদ বাকি বলতে একটাই যে কোনো বার করতে দেবে সেটাকে এক্স ধরে নেবে, দিয়ে যে মানটা বেরোবে সেটাই তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো এবার আমি কি করছি, ঠিক এই যে ফর্মুলা লিখে ফেলেছি। আমাদের কি কি দরকার, পি। আচ্ছা শোনো, শর্ট কোশ্চেনের ক্ষেত্রে আলাদা করে লেখার দরকার নেই, যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে করতে পারো, যেহেতু আমি একটা অঙ্ক ভালো করে বোঝাবো তাই জন্য ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখে নাও, পি মানে আসল, আসল কত দেখো বলেছে সরল সুদে 6000 টাকা, তাহলে 6000 টাকাটা হচ্ছে আমাদের এখানে আসল, 6000 টাকা। ঠিক আছে, পরবর্তীতে চলে আসছি, আমাদের লাগবে টি মানে সময়, এটাই সব থেকে ইম্পর্টেন্ট। 4 মাস বলেছে, 4 বছর বলেনি, যদি বছর বলে দেয় সেটা এনে বসিয়ে দেবে, যেহেতু মাস বলেছে তাহলে 1 বছর কম মাসে হয়, 12 মাসে হয়, তাহলে আমরা যত মাস বলবে বাই 12 লিখবো। ঠিক আছে, এখানে 4 জায়গায় 6 দিতে পারে পরীক্ষায়, 3 দিতে পারে। এবার কাটাকুটি করে নেবো, 4 কে 4, 4 3 12, তাহলে 1/3। ঠিক আছে, এটা কিন্তু আমার বছরে কনভার্ট হয়ে গেছে, হয়ে গেল পিটি হয়ে গেল। এরপর আমাদের দরকার আর, আমি ফর্মুলায় যেগুলো যেগুলো লাগবে সেগুলো খুঁজি, আর আছে, আর 10%, আর ইকুয়াল টু 10% হয়ে গেছে। এবার আমি জাস্ট টুক করে ফর্মুলা ফেলবো, অঙ্ক শেষ। আই বার করবো, আই মানে হচ্ছে সুদ, আই মানে হচ্ছে সুদ। ঠিক আছে, পি মানে হচ্ছে আসল, তাহলে এখানে আসল লিখলাম, দেখো ফর্মুলা পি আসল, তারপর টি কত আছে 1/3 আছে, তাহলে 1/3 লিখে দিই। তারপরে আর লিখবো, আর কত আছে 10 আছে, তাহলে 10 লিখে দিই, আর বাই 100 আছে 100 লিখে দিই। ঠিক আছে, এবার এটাকে একটু সুন্দর করে করবো। দেখো প্রথমে যেমন 6000 আছে 6000 লিখবো, ইন্টু 1/3 আছে উপরে 1 রাখো, 10 আছে ইন্টু 10 রাখো, বাই করে দাও, 3টাকে নিচে নিয়ে চলে আসো, ইন্টু 100 যেমন আছে রেখে দাও। বলো এই জায়গাটা বুঝতে পারলে কিনা। আর এখানে আই লেখো, আর এর আগে বাদ দাও, বলো কনসেপ্টটা বুঝলে কিনা। 6000 আছে 6000 লিখলাম, 1/3 আছে তাই উপরে 1 নিচে 3 লিখলাম, উপরে 10 যেমন আছে নিচে 100। এবার কাটাকুটি করবো, খুব কঠিন ভাবে ভাবতে হবে না, সিম্পল ভাবে তোমরা শূন্যগুলো কাটো। দেখো একটা 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 কাটা হয়ে গেছে। এবার তোমরা 3 দিয়ে 600 কে কাটো, দেখো ভালো করে দেখো, 3 দিয়ে যদি 600 কে কাটি, 3 দুগুণে 6, দুটো শূন্য, 200 টাকা। তাহলে আই ছিল সুদ, যেটা আমাদের বেরোলো 200 টাকা। আই হলো সুদ, দাঁড়াও ভালো করে বুঝবে, আই ইকুয়াল টু সুদ ইকুয়াল টু 200 টাকা। তাহলে আমাদের দুটো জিনিস বার করতে বলেছে, সুদ আর সুদ আসল। তাহলে সুদ আমরা বেরিয়ে গেছে, আই ইকুয়াল টু 200 টাকা। এবার সুদ আসল বার করবো। আচ্ছা সুদ আসলকে কিন্তু সবৃদ্ধি মূল্য বলে, ঠিক আছে, তো যাই হোক সুদ আসল বার করবো। সুদ আসলের ফর্মুলা হচ্ছে এ ইকুয়াল টু আই প্লাস পি, এই একটা নতুন ফর্মুলা শেখাচ্ছি। ঠিক আছে, সুদটা বেরিয়ে গেল, আর সুদ আসল যখনই বলবে এ ইকুয়াল টু আই প্লাস পি, আই এর মান কত বেরিয়েছে 200 লিখে দাও, আর পি এর মান কত বেরিয়েছে পি, এই দেখো 6000 টাকা, এই 6000 টাকাটা এখানে বসিয়ে দাও, তাহলে অ্যান্সার হবে 6200 টাকা। ঠিক আছে, 6200 টাকা। তাহলে আমাদের দুটো সাম করতে দিয়েছিল, সুদ কত 200 টাকা, সুদ আসল কত 6200 টাকা। কনসেপ্ট বুঝেছো? চলে আসবো পরের অঙ্কে। এই অঙ্কটা একটু ভালো করে বুঝবে, ইজি কিন্তু একটু ট্রিকি আছে, ভালো করে শুনবে। কোন আসল ও তার বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত 25:28। তাহলে কি কি বলেছে, আসল ও তার বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত। তাহলে লিখবো আসল, আমি আসল লিখবো 25x, আর সবৃদ্ধি মূল বলেছে আমি লিখবো সবৃদ্ধি মূল। আচ্ছা অনেক আমি একটু কোশ্চেন করবো, সবৃদ্ধি মূল 28x। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, সবৃদ্ধি মূল মানে কি? সবৃদ্ধি মূল মানে আসল প্লাস সুদ, মানে আসল প্লাস সুদ, মানে সবৃদ্ধি মূলের মধ্যে আসলও ঢুকে আছে সুদও ঢুকে আছে, তাই তো? তাহলে সবৃদ্ধি মূল মানে সুদ আসল 28x। ঠিক আছে, দেখো 28 ছিল, 28x ধরে নিয়েছি, আসল 25 ছিল, 25x ধরে নিয়েছি। তাহলে আমরা আসল জানি, সুদ আসল জানি, তাহলে সেখান থেকে তো সুদ আমরা বার করতেই পারবো, খুব সহজে সুদ বার করতে পারবো। কি করবো, সবৃদ্ধি মূল থেকে মানে সুদ আসল থেকে আসলটাকে বাদ দিয়ে দেবো, সুদ আসল থেকে আসলটাকে বাদ দিয়ে দেবো, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে সুদ। ভালো করে বোঝো, আসল জানি সুদ আসল জানি, সুদ আসল থেকে আসল বাদ দিয়ে দিলে আমরা সুদ পেয়ে যাবো, হয়ে গেল। এবার আমরা খুঁজবো সময়, দেখো সময় কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে বার্ষিক, এই দেখো বার্ষিক বলে দিয়েছে, তাহলে আমরা এখানে সময় টি ইকুয়াল টু লিখে নেবো 1 বছর।
তাহলে আমরা কি কি পেয়ে গেলাম? আসল পেয়ে গেছি, আসল পি পেয়ে গেছি, সবৃদ্ধি মূল এ পেয়ে গেছি, আচ্ছা সুদ আই পেয়ে গেছি, আর সময় টি পেয়ে গেছি। এবার আমাদের সুদের হার জানতে হবে, মানে এখানে অ্যাকচুয়ালি আমাদের বার করতে হবে আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু কত এটা আমাদের বার করতে হবে অঙ্কে, ঠিক আছে? তো চলো আমরা ফর্মুলাটা আগে লিখি। ফর্মুলা হয় কি? আই লেখো, আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100, ঠিক আছে? আই কত, আই কত, আই কত, এই যে আই 3x লিখে দাও, আই এর জায়গায় 3x। পি কত? পি মানে আসল 25x লিখে দাও, 25x, ঠিক আছে? পি ইকুয়াল টু 25x। টি কত? টি টি সময়, সময় 1 বছর আছে, তাহলে 1 লিখে দাও। আর এর মানই তো বার করতে হবে, না আর তো বার করতে হবে, তাহলে আর লিখে দাও না। আর লিখে দিলাম, বার করবো তাই জন্য আর রেখে দিলাম, বাই 100 যেমন আছে রেখে দিলাম, ঠিক আছে? আগে বাদ দিয়ে দিলাম, ঠান্ডা মাথায় বুঝে অঙ্কগুলো করবো। দেখো এর নিচে কিছু নেই, মানে 1 আছে। এবার এই 1 দিয়ে পুরোটাকে গুণ করবো, এই 1 দিয়ে পুরোটাকে গুণ করবো। দেখো এই অঙ্কটা আমি এখানটায় করাচ্ছি, ভালো করে দেখবে। এই 1 এর সাথে আর গুণ করলে আর হয়, তার সাথে 25x গুণ করলে 25x, আর আবার যদি 1 দিয়ে এটাকে গুণ করি তাহলে সেটাই হয়। কনসেপ্টটা ভালো করে বুঝো। 25x এর সাথে 1 গুণ করলে কি 25x হয়, তার সাথে আর গুণ করলে কত? আমি একটা লাইন বাড়িয়ে দিচ্ছি তোমাদের জন্য। 3x/1 ইকুয়াল টু, এটা আমি কি লিখবো? 25x 1 গুণ করলে ওটাই আর, মানে কি হবে? 25x আর, আর নিচে 100 যেমন আছে রেখে দিলাম, ঠিক আছে? এবার কি করবো? 1 এর সাথে এটাকে গুণ করবো, 1 এর সাথে এটাকে গুণ করবো, তাহলে কি হবে? 25x আরই থাকবে, আর কোনাকুনি গুণ করছি, ঠিক আছে? 1 এর সাথে এটা গুণ করে এটা হলো 100 এর সাথে 3x গুণ করলে হবে 100 ইন্টু 3x, ঠিক আছে? ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। এবার কি করবো? এখানে আমরা আর এর মানটা বার করবো, তাই তো? এই দেখো আর এর মানটা বার করবো, তাই জন্য আর কে আমরা বাদিকে রেখে দেবো, আর 25x টা গুণ আছে ওপাশে গিয়ে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে 25x, আর উপরে আছে 100 ইন্টু 3x, হলো? এবার আমরা কাটাকুটি করবো, দেখো x আর x কেটে গেল, ঠিক আছে? আর 25 আর 4 কত হয়? 25 4 100 হয়, 4 3 12, এইটা হচ্ছে 12%, আর ইকুয়াল টু 12%, ঠিক আছে? যেটাকে আমাদের বলে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, ঠিক আছে? এই ছিল অঙ্ক, খুব ভালো অঙ্ক। এরকম টাইপের অঙ্ক কিন্তু হচ্ছে পরীক্ষায় আসছে, ঠিক আছে? তাহলে চলে আসি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক পাটিগণিতের যে চ্যাপ্টার করাবো সেটা হচ্ছে সমহার বৃদ্ধি বা হ্রাস, সমহার হ্রাস বৃদ্ধি যেটাকে বলে। ভালো করে কনসেপ্ট বুঝবে। গ্রামের জনসংখ্যা পি, আমি এই অঙ্কটা তুললাম কেন? একটা অঙ্ক দিয়ে এই চ্যাপ্টার পুরো ক্লোজ হয়ে যাবে, ভালো করে বোঝো। গ্রামের জনসংখ্যা পি, এটা পি লিখেছি, এখানে তোমাদের পরীক্ষা হলে পি এর জায়গায় যে কোনো সংখ্যা দিতে পারে। তো গ্রামের জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 12%। এবার 12%, এখানে অন্য কোনো কিছু পার্সেন্ট তোমাদের দিয়ে দিতে পারে কিন্তু, ঠিক আছে? আর একটা জিনিস বলি, এখানে বৃদ্ধির সাথে সাথে কোশ্চেনে কিন্তু হ্রাসেরও দিতে পারে, ঠিক আছে? হ্রাসেরও দিতে পারে। 12% হলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? তো এই সমহার বৃদ্ধির অঙ্কের যে ফর্মুলা, সেই ফর্মুলাটাকে লেখাই তোমাদের a ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, এই হলো ফর্মুলা। এবার আমার ফর্মুলা অনুযায়ী দেখতে হবে, এই যে মাঝে প্লাস আছে, এই প্লাসটা দেবো কখন? যখন জনসংখ্যা বৃদ্ধি, মেশিনটির মূল্য বৃদ্ধি, অ্যাক্সিডেন্টের সংখ্যা বৃদ্ধি, বৃদ্ধি বললে আমি মাঝে প্লাস দেব, আর যদি হ্রাস বলে আমি প্লাসের জায়গায় কি দেব? মাইনাস দেব। কনসেপ্ট ক্লিয়ার? ফর্মুলা বোঝাচ্ছি, একটা অঙ্ক করে নাও, সমহার বৃদ্ধি সব অঙ্ক তোমরা পারবে। তাহলে বৃদ্ধির বললে প্লাস হবে, হ্রাসের বললে মাইনাস হবে। তো এখানে আমাদের যেহেতু বৃদ্ধি আছে আমি প্লাস দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে 3টে টাইপ হয়, 3টে টাইপ হয়, মন দিয়ে বুঝবে। কি হতে পারে? প্রেজেন্ট বলে মানে বর্তমানটা বলে ফিউচারেরটা জানতে চাইতে পারে, মানে ভবিষ্যৎ। প্রেজেন্ট বলে ফিউচারেরটা জানতে চাইতে পারে, ঠিক আছে? ফিউচারেরটা জানতে চাইতে পারে। আবার এমনও হতে পারে পাস্ট বলে, ঠিক আছে? পাস্ট বলে প্রেজেন্টেরটা জানতে চাইতে পারে, ঠিক আছে? ভালো করে কনসেপ্টটা বলো। বর্তমানটা বলে ভবিষ্যতেরটা জানতে চাইতে পারে, মানে ঠিক দেখো পরবর্তীটাই জানতে চাইছে। বর্তমান বলে কালকের কথা যদি জিজ্ঞেস করে তাহলে পরেরটাই জানতে চাইছে। আবার আগেরটা বলে, পাস্টেরটা বলে প্রেজেন্টেরটা জানতে চাইছে, মানে হিসাব মতো ঠিক পরেরটাই জানতে চাইছে। মানে এক কথায় আজকে দাঁড়িয়ে কালকে কি হবে, মানে ভবিষ্যতেরটা জানতে চাওয়া মানে হলো আমাদের যেটা করতে হবে, এখানে যে সংখ্যাটা আমাদের সব থেকে বড় হবে, যেমন এখানে জনসংখ্যা পি, এখানে আমি পি দিয়েছি, এখানে হতে পারে 6 লাখ হতে পারে, 60,000 হতে পারে। তো বড় সংখ্যা যেটা থাকবে সেটাকে পি ধরবো। আমি আবার কনসেপ্টটা বোঝাচ্ছি বাবু, 5 নম্বর থাকবে শর্ট কোশ্চেনের সাথে সাথে।
বর্তমান বলে ভবিষ্যৎটা জানতে পারে। এবছর এখান থেকেই প্রশ্নটা আসবে, তাই জন্য আমি বারবার বোঝাচ্ছি। বর্তমান বলে ভবিষ্যৎ জানতে চাইতে পারে, অতীত বলে বর্তমান জানতে চাইতে পারে। দুটো ক্ষেত্রেই বাবু এই একটাই ফর্মুলা ইউজ করবে, এবং সব থেকে বড় যে সংখ্যাটা থাকবে সেটাকে পি ধরবে, আর বৃদ্ধি বললে প্লাস দেবে, আর হ্রাস বললে মাইনাস দেবে। আর মানে পার্সেন্টেজ যেটা থাকবে সেটা দিয়ে দেবে আরেক জায়গায়, আর এন মানে এখানে সময় যেটা দিয়ে দেবে সেটা লিখবে। বুঝতে পারলাম? এটা ছিল সময় বৃদ্ধি। আর একটা জিনিস হতে পারে এখানে, আর একটা জিনিস যেটা হয়, ধরো তোমাকে প্রেজেন্টটা বলে তোমাকে পাস্ট জানতে চাইলো, মানে বর্তমান বলে অতীতটা জানতে চাইলো। সেক্ষেত্রে যেটা সব থেকে বড় সংখ্যা হবে তাকে আমরা এ ধরবো, আর পিটাকে আমরা এক্স ধরে নেবো। ঠিক আছে, কনসেপ্ট ভালো করে বুঝিয়ে দিলাম। তাহলে যাই হোক, এবার আমরা অঙ্কে চলে আসবো। এই অঙ্কটা করব, ঠিক আছে? ভালো করে দেখো, এই অঙ্কটা করবো, মুছে দিলাম আমি এখান থেকে। অঙ্কটা ভালো করে বুঝবো, তো আমি ফর্মুলা যেভাবে লিখেছি সেভাবেই করাবো। দেখে নাও, আমি কি বলেছিলাম? ফর্মুলা হয় a = p × 1 + r/100। কখন হয়? বৃদ্ধির বেলায়। আচ্ছা, এ তো আমরা ধরবো না, কেন? আমাদের বর্তমানটা বলে ভবিষ্যৎটা জানতে চাই, তাই তো? 2 বছর পরে জনসংখ্যা কত হবে? তাহলে আমরা কি করব? পি এর জায়গায় আসল পি আছে, তাহলে পি বসিয়ে দেবো। 1 লিখবো, বৃদ্ধি বলেছে প্লাস দেবো, r/100। আচ্ছা, আর এর জায়গায় কত বসাবো? 2r% আছে, তাহলে আর এর জায়গায় আমরা বসাবো 2r/100 আছে, লিখে দেবো। এন হচ্ছে সময়, এখানে ক বছর আছে? 2 বছর আছে, এখানে 2 লিখে দেবো। a = এটাই হলো আমাদের অ্যান্সার। এই হয়ে গেল আমাদের অঙ্ক। এটা ছিল শর্ট কোশ্চেন। এই শর্ট কোশ্চেনটা দিয়ে বড় কোশ্চেন বোঝালাম। তাহলে আমাদের পাটিগণিতের সরল সুদ হয়ে গেল, সমহার হ্রাস বৃদ্ধি হয়ে গেল। এরপরে চলে আসবো আমরা অংশীদারি কারবারে। একদম পাটিগণিতের শেষ অঙ্কে। ভালো করে দেখবে, আমি এবার যে চ্যাপ্টার থেকে অঙ্কটা করছি সেটা হচ্ছে অংশীদারি কারবার। দেখো, হাতে সময় কম, তাই খুব কম সময়ে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর 1-2 করে সাম তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই টাইপের উপর অঙ্ক তোমরা এবছর পরীক্ষায় কমন পাবে, কিন্তু সবগুলো অঙ্ক ভালো করে বুঝে যাও, টাইপ বুঝে যাও, কনসেপ্ট বুঝে যাও। সংখ্যা ঘুরিয়ে দিক আর যাই করে দিক, তোমরা ওখানে গিয়ে খাতা ছিঁড়ে দেবে। পরীক্ষা করে বলবে যে খাতা ছিঁড়ে দেবে। এই সত্যি খাতা ছিঁড়ে দিও না কিন্তু, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ক পড়ে ধোঁয়া উড়িয়ে রেখে দেবে। চলো পরবর্তী অঙ্কে চলে আসি। কি বলছি? তিনজন বন্ধু যৌথভাবে একটা ব্যবসা শুরু করলো। মানে তিনজন বলছে, বন্ধু চ একটা ব্যবসা করবো। তো ব্যবসা শুরু করলো। তিনজনের মূলধন যথাক্রমে 2000, 1500, 2500 টাকা। তিনজন বন্ধুর সমান টাকা নেই, একজন 2000 টাকা দিয়েছে, একজন 1500 টাকা দিয়েছে, একজন 2500 টাকা দিয়েছে, ঠিক আছে? দিয়ে ব্যবসায় লভ্যাংশের পরিমাণ 12,000 টাকা। ব্যবসায় লাভ করে ফেলেছে, মানে টাকা দিয়েছে, ব্যবসা করেছে, লাভও করে ফেলেছে। বাহ, কপাল ভালো ছিল। কত টাকা লাভ করেছে? 12,000 টাকা লাভ করেছে। তো লভ্যাংশের অনুপাত কত? মানে লভ্যাংশের অনুপাত মানে ব্যাপারটা, কনসেপ্টটা বোঝো। তিন বন্ধু কি সমান টাকা দিয়েছে? না। লাভ হয়েছে 12,000 টাকা, তা তিনজন কি সমান ভাগে ভাগ করে নিয়ে চলে যাবে? বন্ধুত্ব ব্যবসায় খাটে না ভাই। তার জন্য কি করতে হবে? তিনজন বন্ধুর যে মূলধন আছে তার অনুপাত বার করতে হবে। তাহলে আমরা কি লিখবো? 3 বন্ধুর মূলধনের অনুপাত। ঠিক আছে, কি লিখবো? 3 মূলধনের অনুপাত কত বলেছে? 2000, 1500, 2500। তাহলে 2000 লিখে দিলাম, ইস্টু 1500 লিখে দিলাম, ইস্টু 2500 লিখে দিলাম। ভালো করে দেখো। এবার এখানে অনুপাত যখন বার করবো, দেখো ভালো করে দেখো, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কমলো, মানে 200 ইস্টু 150 ইস্টু 250। আবার প্রত্যেকের থেকে শূন্য কমলো, মানে 10 দিয়ে প্রত্যেকটাকে সমান ভাগে ভাগ করলাম। তাহলে এখানে কত হলো? 20 ইস্টু 15 ইস্টু যে তোমার 25। এবং আবার যদি 5 দিয়ে করি, 5 4 20, 5 3 15, 5 5 25। তাহলে ভালো করে বলো, বুঝতে পারলে কিনা? এখান থেকে প্রত্যেকটা থেকে একটা করে শূন্য কমলো, পরেরটা একটা করে শূন্য কমলো, তারপরে প্রত্যেকটাকে 5 দিয়ে ভাগ করেছি। তাহলে কত বেরোলো? মূলধনের অনুপাত হচ্ছে বেরোলো 4:3:5। 3 বন্ধু, ঠিক আছে? তাহলে এই অনুপাতে ওরা ব্যবসায় টাকা ইনভেস্ট করেছে। এবার প্রফিট যখন হয়েছে 12,000 টাকা, তখন তারা যখন টাকাটা নেবে তখন এই অনুপাতেই টাকাটা পাবে, ঠিক আছে? তো প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ লিখো। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ ভালো করে বুঝবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত টাকা মোট লাভ হয়েছিল? 12,000 টাকা লাভ হয়েছিল। তাহলে লিখবো 12,000 ইন্টু প্রথম বন্ধু কোনটা? 4। তা যারটা বার করছি আমরা, প্রথম বন্ধুরটা বার করছি, তারটা উপরে রাখবো, আর বাকি মানে তারটা উপরে রাখবো এবং প্রত্যেক কটার নিচে যোগ করবো। এটাকে বলে আনুপাতিক ভাগাড় করা, আনুপাতিক ভাগাড় নিয়ম, ঠিক আছে? ভাগ হার। তাহলে 12,000 ইন্টু
4 বাই তাহলে কত হয় 5 আর 4 হচ্ছে 9, 9 আর 3 12, তাহলে হলো 12। ঠিক আছে, এবার কাটাকুটি করি কি পাবো দেখি। 12 দিয়ে যদি কাটি তাহলে কত হবে 12 কে 12, 3টে 0 মানে কত পেল 4000 টাকা। তাহলে প্রথম বন্ধু কত টাকা পেল 4000 টাকা। বুঝতে পারলাম। তাহলে দ্বিতীয় বন্ধুর অঙ্কে দ্বিতীয় বন্ধু চলে আসি কত হবে, তাহলে লিখবো দ্বিতীয় বন্ধু লভ্যাংশের পরিমাণ, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত 12,000 ইন্টু দ্বিতীয় বন্ধু কোনটা মাঝেরটা 3, ওপরে 3 লিখলাম, নিচে প্রত্যেকটা যোগফল। ভালো করে বুঝিয়ে দিচ্ছি, একটা অঙ্ক মন দিয়ে বুঝে নাও। 12,000 ইন্টু 3 বাই প্রত্যেকটাকে যোগ করলে বেরোবে 12। ঠিক আছে, এবার 12 দিয়ে যদি এটাকে কাটি 12 কে 12 1000, তাহলে 3 দিয়ে 1000 কে গুণ করলে 3000 হবে। 3 দিয়ে গুণ করলে কত হবে 3000 হবে। তাহলে কত হবে 3000 টাকা। ঠিক আছে, প্রথম বন্ধু পেল 4000, দ্বিতীয় বন্ধু পেল 3000। প্রথম বন্ধু কত পেল 4000, দ্বিতীয় বন্ধু কত 3000। এবার চলে আসবো তৃতীয় বন্ধুর ক্ষেত্রে। তা তৃতীয় বন্ধু চলে আসছি, তৃতীয় বন্ধুর লভ্যাংশের পরিমাণ তাহলে কত হবে 12,000 ইন্টু তৃতীয় বন্ধু 5, তারটা উপরে লিখবো, প্রত্যেকটা নিচে যোগ করলে 12ই হবে, আর লিখলাম না। 12 দিয়ে যদি 12,000 কে কাটি তাহলে হবে 1000 ইন্টু 5 করলে হবে 5000। ঠিক আছে, তাহলে প্রথম বন্ধু 4000 পেয়েছে, দ্বিতীয় বন্ধু 3000 পেয়েছে, তৃতীয় বন্ধু 5000 পেয়েছে। এটা হচ্ছে লভ্যাংশের পরিমাণ, মানে লাভ পেয়েছে। এখানে কিন্তু কোশ্চেন একটা বলে দিয়েছে যে লভ্যাংশের অনুপাত কত হবে। এই কোশ্চেনটা তোমাদের কিন্তু 2এও আসতে পারে, 1এও আসতে পারে, আবার 5এও আসতে পারে। ঠিক আছে, তো লভ্যাংশের অনুপাত কি করব, তাহলে 3 জনের অনুপাত লিখবো। 3 বন্ধুর লভ্যাংশের অনুপাত, 3 বন্ধুর লভ্যাংশের অনুপাত হলো বলে প্রত্যেকটাকে লিখে দেবো 4000 ইন্টু 3000 ইন্টু 5000, 4000 3000 5000, প্রত্যেকটা থেকে 3টে করে শূন্য কেটে দাও। 4:3:5, এই ছিল লভ্যাংশের অনুপাত। কি হলো 4:3:5। ঠিক আছে, 4:3:5। তাহলে বুঝতে পারলাম। তাহলে কি করলাম, প্রত্যেকটা যে মূলধন ছিল তাকে ইস্টু করলাম, সেটা থেকে আমরা আনুপাতিক ভাগাকার করে যে লভ্যাংশটা হয়েছিল সেগুলোকে ডিভাইড করে যে টাকাটা আমরা লাভ হিসেবে পেলাম, সেটাকেই অনুপাত করলাম, আমরা পেয়ে গেলাম লভ্যাংশের অনুপাত। ঠিক আছে, এই ছিল আমাদের পাটিগণিতের অঙ্ক। এরপরে চলে আসবো নতুন টপিক। চলে এলাম বীজগণিত নিয়ে। রাশিবিজ্ঞান হয়ে গেছে, পাটিগণিত হয়ে গেছে, চলে এলাম বীজগণিত নিয়ে। তো বীজগণিতের যে কোশ্চেনটা দিয়েছি x+2 ও x-3 এর মধ্য সমানুপাতি x হলে এর x এর মান কত। মধ্য সমানুপাতি বলে দিয়েছে x, মধ্য সমানুপাতি বলে দিয়েছে, তাহলে আমরা কি লিখবো x+2 লিখবো, কমা মধ্য সমানুপাতিটাকে x ধরে নেবো, তারপরে x-3। আমাদের দেখো তো কটা পদ রয়েছে, 1 2 3টে পদ রয়েছে। যদি আমাদের 3টে পদ থাকে তার জন্য ফর্মুলা ভালো করে শুনবে, মধ্য সমানুপাতি নির্ণয় ফর্মুলা বা 3টে পদ দিয়ে দিয়েছে, সেখান থেকে মানে তৃতীয় পদের মান নির্ণয় করো। 3টে পদ দিয়ে দিয়েছে, দিয়ে তৃতীয় পদ বা যে কোনো একটা পদের মান নির্ণয় করতে দিয়েছে, এরকম কোশ্চেনটা আসতে পারে। ভালো করে বোঝো, 3টে পদ দিয়ে দিয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয়, এর মধ্যে দুটো বলে একটা বলে দেয়নি, সেটা বার করতে দিয়েছে এই পদ্ধতি। আর যদি মধ্য সমানুপাতি x এরকম মান নির্ণয় করতে বলে, তাহলে প্রথমটা লিখলাম মধ্য সমানুপাতি x লিখলাম, আর 3 নম্বর পদ x-3 লিখলাম। এর ফর্মুলা হচ্ছে, ভালো করে শোনো, এটা হচ্ছে প্রথম পদ, তাহলে প্রথম পদ বাই দ্বিতীয় পদ কোনটা x। ঠিক আছে, দ্বিতীয় পদ x, প্রথম পদ বাই দ্বিতীয় পদ ইকুয়াল টু দ্বিতীয় পদটাকে আবার লিখবো বাই তৃতীয় পদ x-3। এদিকে দেখো, প্রথম পদ এটা, দ্বিতীয় পদ এটা, তৃতীয় পদ এটা, তাহলে ফর্মুলা হচ্ছে প্রথম বাই দ্বিতীয়, দ্বিতীয় বাই তৃতীয়। ক্লিয়ার হয়ে গেল। এরপরে যেটা করবো কোনাকুনি গুণ, এটার সাথে এটাকে যদি গুণ করি কি হবে x² হবে, আর এটার সাথে এটা যদি গুণ করি তোমরা আগে লিখে নাও x+2 ইন্টু x-3। এবার গুণটা করছি, দেখো x এর সাথে x এর গুণ হবে x² x এর সাথে যদি x এর গুণ করি হবে x², মাইনাস আছে মাইনাস দিলাম, x এর সাথে 3 কে গুণ করব, তাহলে কত হবে 3x হবে। হলো, এবার 2 দিয়ে x কে গুণ করব, 2 আর x গুণ করলে হয় 2x, x এর আগেও প্লাস আছে 2 এর আগেও প্লাস আছে, তাহলে হবে প্লাস, আর 2 এর সাথে 3 গুণ করলে হবে 6, 3 এর আগে আছে মাইনাস, 2 এর আগে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর বাদিকে যেমন x² আছে x² লিখে দিলাম। কোনো সমস্যা রয়েছে? কোনো সমস্যা নেই। এবার যেটা করব, সব x গুলোকে বাদিকে টেনে নেবো। এখানে যেমন x² আছে লিখে দিলাম। আচ্ছা, বা দেবে, প্রথম লাইনের বা দিতে নেই, দ্বিতীয় লাইন থেকে বা দিয়ে লিখবে। ঠিক আছে, x² লিখলাম, বাদিকে সব x যুক্ত পদগুলোকে টেনে নেবো। এখানে x² প্লাস আছে, এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে, -3x আছে, এ পাশে আসলে +3x হয়ে যাবে, +2x আছে, এ পাশে আসলে
-2x হয়ে যাবে, আর -6 যেমন আছে রেখে দেবো। এবার দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, 3x থেকে 2x চলে গেলে x হবে ইকুয়াল টু -6, লাস্ট লাইনে সুতরাং দেবো। তাহলে এই হলো x এর মান বা মধ্য সমানুপাতির মান -6। এইভাবে করব, তিনটে পদ দিয়ে দিলে যে কোনো একটা পদের মান নির্ণয় করতে দিক বা মধ্য সমানুপাতি নির্ণয় করতে দিক, ফর্মুলা হচ্ছে প্রথম পদ বাই দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ, ব্যাস বুঝতে পারলাম। চলো পরবর্তী অঙ্ক। আমরা এর আগের অঙ্কটা যেটা করেছি সেটা অনুপাত সমানুপাত চ্যাপ্টারের অঙ্ক ছিল, সেখানে মধ্য সমানুপাত নির্ণয় করেছি। এবার আমরা অনুপাত সমানুপাতের সেকেন্ড টাইপের অঙ্কে চলে আসছি। এরকম টাইপের অঙ্ক বহুবার তোমাদের টেস্ট পেপারে আছে এবং বিগত বছর মাধ্যমিকে বহুবার এই কোশ্চেনটা এসছে, তাই এরকম টাইপের একটা কোশ্চেন তোমাদের জন্য তুলে আনলাম। সংখ্যা চেঞ্জ করে দিলে কিন্তু তোমরা গোলাবে না, টাইপ কিন্তু সেম। দেখে নাও, এ ও বি এর মূলধনের অনুপাত 8:9, বি ও সি এর মূলধনের অনুপাত 12:12 হলে a:c তোমাদের দিতে পারে, বা abc এর মান নির্ণয় করো। মানে দুটো টাইপের অঙ্ক দিয়েছি কিন্তু দেখো, a:c আর a:b:c এই দুটো টাইপের অঙ্ক দিয়েছি, তো দুটো টাইপ দুভাবে হবে। প্রথম টাইপটা করাচ্ছি। প্রথম আমরা দেখবো a ও b এর মূলধনের অনুপাত 8:9 আছে, তাহলে আমি লিখি a:b ইকুয়াল টু 8:9। আর পরবর্তী কি আছে, বি ও সি এর মূলধনের অনুপাত 12:11, তাহলে লিখবো b:c ইকুয়াল টু 12:11। তাহলে এটাকে আমরা যেটা করব এরকম ভাবে লিখবো a বাই b, এই যে এই জিনিসটাকে এইভাবে লিখবো a বাই b ইকুয়াল টু 8/9, আর এই যে এইটাকে লিখবো b:c টাকে আমরা লিখবো b বাই c ইকুয়াল টু 12/11। ভালো করে দেখো, এইখান থেকে এটা করেছি কিন্তু b:c ইকুয়াল টু 12:11, তাহলে b বাই c ইকুয়াল টু 12/11 করতে পারি, ইস টু থেকে বাই করতে পারি। সেম ভাবে a:b ইকুয়াল টু 8:9 হলে ওটাকে আমরা কি করলাম, a বাই b ইকুয়াল টু 8/9। এবার আমরা যেটা করব, ভালো করে দেখো, এই যে বাঁদিকের পদটার সাথে এই বাঁদিকের পদটাকে ইনটু করব, তাহলে লিখবো a বাই b ইনটু b বাই c, আর এই দিকের ডান দিকের যে পদটা আছে 8/9, এই যে ডান দিকের পদটা আছে আর এদিকে ডান দিকের পদটা আছে, এটাকে গুণ করব 8/9 ইস টু 12/11 হয়ে গেল। এবার দেখো কি করব, ভালো করে দেখো, 3 3 9, 3 4 12, আর কাটাকুটি যাচ্ছে না। এবার এখানে দেখো কোনাকুনি বিবি কেটে গেল, তাহলে কি থাকলো a বাই c ইকুয়াল টু 8 4 32 আর নিচে 11 3 33। ঠিক আছে, তাহলে আমরা যখন ইস টু থেকে বাই করতে পেরেছি, তাহলে বাই থেকেও আমরা কি করতে পারবো, ইস টু করতে পারবো। a:c হয়ে যাবে কত, 32:33। তাহলে এই ছিল আমাদের প্রথম কোশ্চেনটার অ্যান্সার। বলো বুঝতে পারলে কিনা, তাহলে আমরা কি করলাম বুঝতে পারলে। তাহলে a:b 8:9 ছিল, ওটাকে a বাই b করলাম, ইস টু থেকে বাই করতে পারি, তো 8/9 হলো, b:c হচ্ছে 12:11, b বাই c করলাম 12:11 করলাম, দিয়ে আমরা কি করলাম, এর বাম দিকটাকে গুণ করলাম, এর ডান দিকটাকে গুণ করলাম, তাহলে bb কেটে গেল, a বাই c বেরোলো, এবং a বাই c টাকে আমরা কি করলাম, a:c আকারে করে দিলাম। তাহলে প্রথম যে অ্যান্সার সেটা কি হবে, 32 আচ্ছা এখানে 3 না 33 হবে, 32:33। তাহলে এখানে কি লিখবো, 32:33, 32:33। এই ছিল প্রথম সামের অ্যান্সার, বুঝতে পারলে। তো চলে আসবো পরবর্তী সামটা, ঠিক আছে, ভালো করে দেখো, পরবর্তী সামে চলে আসবো। আচ্ছা এইটা মুছে দিলাম, দেখো এই টাইপটা কিন্তু a:c এর যে টাইপ, এই টাইপের মতো কিন্তু পরের টাইপটা হবে না। দেখো ভালো করে মুছে দিলাম, পরের টাইপটা কিন্তু একটু অন্যভাবে করতে হবে। দেখো পরের টাইপটা কিভাবে করতে হবে, আমাদের a:b লিখবো, ভালো করে দেখো, a:b লিখলাম, কত আছে আমাদের 8:9। আমরা এটাকে কিভাবে লিখবো, a বাই b ইকুয়াল টু 8/9 লিখে দিলাম। আচ্ছা তারপরটা কি আছে, b:c কত আছে 12:11 লিখলাম, ঠিক আছে। তাহলে কি লিখবো, b বাই c ইকুয়াল টু 12/11। এবার যেটা করব, এই ক্ষেত্রে আমাদের যেহেতু দেখো abc তিনটেই রাখতে হবে, তাহলে আগের মতো করতে পারবো না যে এর বাম দিক গুণ করতে পারবো না। তা কি করতে হবে এক্ষেত্রে, দেখো এর মান 8 আছে, সি এর মান 11 আছে, কিন্তু বি এর দুটো মান আছে, তাই জন্য যেটা করতে হবে, বি কে সেম করতে হবে। তো বি কে সেম করার একটাই প্রসেস, এই যে বি এর মানটা একে দিয়ে দাও, আর ওই বি এর মানটা একে দিয়ে দাও। নিচে 12 দিয়ে গুণ করলাম, তাহলে নিচে ওপরেও 12 দিয়ে গুণ করতে হবে, আর ওপরে 9 দিয়ে গুণ করেছি মানে নিচেও 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে, 8 12 96, 9 12 108, আর 9 12 108, আর 11 9 99। ঠিক আছে,
তাহলে 8 12 96, 9 12 108, 9 12 108 আর 11 9 99। তাহলে আমরা কি কি পেয়ে গেলাম, কি কি পেয়ে গেলাম ভালো করে দেখো। A:B:C এর মান কত পেয়েছি 96, B এর মান কত পেয়েছি 108 আর C এর মান পেয়েছি 99, C এর মান কত পেয়েছি 99। এবার দেখো এটা কিন্তু কাটাকুটি গেলে কাটাকুটি করতে হবে। দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 3 9, 3 2 6। এটা কি হবে 3 3 9, 3 3 9, 3 6 18 আর এটা হচ্ছে 3 3 9, 3 3 9। ভালো করে দেখো 3 3 9, 3 2 6, 3 3 9, 3 6 18, 3 3 9, 3 3 9। ব্যাস এরপরে কিন্তু আর কাটাকুটি যাবে না। ভালো করে দেখো যাবে না। তাহলে এটাই হলো আমাদের অঙ্ক, যেটা বলেছে A:B:C এর মান নির্ণয়। তাহলে কনসেপ্ট ক্লিয়ার। A:B:C তিনটেই যখন জানতে যাবে তখন কাউকে কাটা যাবে না, তখন এইটা করতে হবে। তাহলে A:B:C এর মান কোনটা বেরিয়ে গেল 32:36:33 হয়ে গেল। তো দুটো অঙ্ক করে দিলাম, চলে আসবো পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কে দেখো দুটো অঙ্ক তোমাদের জন্য এনেছি। বারবার বলছি 1 আর 2 নম্বরের কোশ্চেন এইখান থেকেই আসবে। ভিডিওটা যারা পুরো দেখেছো তারা পরীক্ষা দিয়েছে আমাকে বলবে যে কতটা কমন পেয়েছো। দেখো এখানে দেখো লেখা আছে বীজগণিতের ভালো দুটো অঙ্ক নিয়ে। আর বারবার বলছি এখান থেকে কিন্তু প্রচুর অঙ্ক তোমরা কমন পাবে। দেখে না √125 - √5 এটা কিভাবে কি করবো দেখো। √125 তো √125 কে তোমরা ভাঙো। √125 মানে 125 কে যদি তোমরা ভাঙো দেখবে 5 2 10, 5 5 25, 5 5 25। তাহলে 3টে 5 পেলাম, 3টে 5 কে এর ভেতর লেখো, রুটের ভেতর -√5 যেমন আছে রাখলাম। দুটো 5 থেকে একটা 5 বাইরে চলে আসবে, একটা 5 ভেতরে থেকে যাবে -√5। এইখানে অনেকে এখানে একটা কথা বলবো, এই দেখো এখানে 5√5 -√5 এই দুটোর মধ্যে বিয়োগ যাবে কি যাবে না বলো তো? অবশ্যই যাবে। যদি রুটের ভেতর দুটো যে সংখ্যা আছে, রুটের ভেতর যে সংখ্যা যদি সেম থাকে তবেই তাদের মধ্যে যোগ বিয়োগ যাবে। গুণের ক্ষেত্রে কিন্তু আলাদা থাকলেও হয়, যোগ আর বিয়োগের ক্ষেত্রে যেন রুটের ভেতর সেম সংখ্যা থাকে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম 5টা √5 থেকে একটা √5 যদি চলে যায় পড়ে থাকবে 4√5। বলো বুঝতে পারলে কিনা? এই ছিল অ্যান্সার। যোগ আর বিয়োগের ক্ষেত্রে বারবার বলছি কিন্তু যেন রুটের ভেতর সংখ্যাটা সেম থাকে তবেই যোগ বিয়োগ যাবে, না হলে অঙ্ক এখানেই সমাপ্ত হয়ে যেত। বুঝতে পারলাম? চলে আসবো পরবর্তী অঙ্কে। এখানে কি বলেছে, এই অঙ্ক কিন্তু তোমরা বহুবার পেয়েছো আর এরকম টাইপের একটা অঙ্ক তোমাদের থাকবেই। √3 - 5 এর অনুবন্ধীকরণী। চোখ বন্ধ করে বলে দিচ্ছি অনুবন্ধীকরণী যখনই বলবে যে এই সংখ্যাটা অনুবন্ধীকরণী করো, চোখ বন্ধ করে একটা জিনিসই করবে, এই যেটা আছে দেখে দেখে ঢুকে দেবে, দেখে দেখে যেটা আছে ঢুকে দেবে। দাদা কি বলছো? একটা জিনিস চেঞ্জ করতে হবে, ভালো করে শোনো, যেটা আছে সেটাই ঢুকে দেবে। অনুবন্ধীকরণী করতে গেলে রুটযুক্ত যে পদ আছে তার আগে সাইন কত ছিল? প্লাস ছিল, তো ওটাকে চেঞ্জ করে দাও, মাইনাস করে দাও। ওটাকে কি করে দাও? মাইনাস করে দাও। অঙ্ক শেষ, অঙ্ক শেষ। এই হয়ে গেল দুটো অঙ্ক। চলে আসবো পরবর্তী অঙ্কে। চলে আসলাম পরবর্তী অঙ্ক। বারবার বলছি এই অঙ্কটা খুব টাফ, খুব টাফ, সব থেকে ইজি অঙ্ক। দেখে অনেকে বুঝতেই পারে না, এই অঙ্ক ছেড়ে চলে আসে। দেখবে কিভাবে হবে অঙ্কটা। দেখো মাথায় রাখবে, এখানে আমরা কিছু বুঝতে পারছি না তো, তাহলে ভালো করে দেখো। এই যে প্রথম যে সংখ্যাটা আছে আর এদিকে যে প্রথম সংখ্যাটা আছে, তুমি এইভাবে ধরো, এইখানে এদিকে যে প্রথম সংখ্যা আর এদিকে প্রথম সংখ্যাটাকে ইকুয়াল টু করে নাও, তাহলে y = 5 পেয়ে গেলাম। ঠিক আছে, আর √x = কি পেয়ে গেলাম? √2। বল বুঝতে পারলে কিনা? আমি প্রথম সংখ্যাটার সাথে প্রথম সংখ্যাটাকে ইকুয়াল করলাম, দ্বিতীয় সংখ্যাটার সাথে দ্বিতীয় সংখ্যাটাকে ইকুয়াল করলাম। আচ্ছা √x আর ইকুয়াল টু √2 আছে। এবার দুটো সাইডের রুটকে আমি কি করলাম জানো? বর্গ করে দিলাম, মানে স্কোয়ার করে দিলাম। যদি রুট স্কোয়ার করে দিই তখন রুট উঠে যায় আর ভেতরের সংখ্যা যা থাকে তাই থেকে যায়। তাহলে x = 2 হয়ে গেল। তাহলে একটা পেয়ে গেলাম x = 2, একটা পেয়ে গেলাম y = 5। অঙ্ক কি দিয়েছে? x + y। মনা বসিয়ে দাও, 5 + 2 = 7। অঙ্ক শেষ। চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। চলে আসবো পরবর্তী দুটো অঙ্ক। এই দুটো অঙ্ক করার পর আমাদের বীজগণিত কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা চলে আসবো নতুন টপিক, নতুন অঙ্কে। ঠিক আছে, চলো চলে আসা যাক। দেখো এখানে কি করলাম, a + b আর √ab আছে। আমি কি করলাম, এটাকে বাই করে দিলাম, a + b বাই √ab। আর এটাকে 2:1টাকে 2/1 করে দিলাম। এবার যেটা করব, এই পুরোটাকে হোল স্কয়ার করে দেবো। পুরোটাকে কি করব? হোল স্কয়ার করে দেবো। বুঝতে পারলে? এবার দেখা যাক কি করা যায়। যখন এরকম হোল স্কয়ার করে দিলাম, a + b হোল স্কয়ার হয়ে যাবে, a + b হোল স্কয়ার হয়ে যাবে। আর নিচে √ab টার হোল স্কয়ার করলে রুটটা উঠে যাবে, ab হয়ে যাবে। আর এখানে 2 স্কয়ার করলে 4 হবে, নিচের একের কোনো ভ্যালু নেই, তাহলে 1 স্কয়ার করলে 1, নিচের একের ভ্যালু নেই, তাহলে না লিখলেও চলবে। হয়ে গেল। এবার যেটা করব,
এর নিচে কিছু নেই মানে ধরো একই আছে বা নেই কিছু, ধরো এক আছে, কিছু নেই মানে এক আছে, এক দিয়ে যখন এটাকে গুণ করব, এক দিয়ে যখন এটাকে গুণ করব তখন কি হবে, যা আছে তাই থেকে যাবে, a প্লাস বি তার হোল স্কোয়ার। আর 4 দিয়ে ab কে গুণ করলে কি হবে, 4ab। বুঝতে পারলাম? তারপরে লিখবো এই যে সব মানে রাইট সাইডে যা আছে সব লেফট সাইডে নিয়ে চলে আসবো, a প্লাস বি হোল স্কোয়ার, এটা প্লাস আছে পাশে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে, আর উপরে ওপাশটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে। এটা একটা ফর্মুলা, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab কার ফর্মুলা জানো? যদি না জেনে থাকো আমি বলে দিচ্ছি, a মাইনাস বি হোল স্কয়ারের আরেকটা ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে? তো এবার এখান দিয়ে যেটা করব, স্কয়ার রুটে ওইদিকে রুট হলো, তাহলে 0 রুট করলে তো 0ই হয়, তাহলে এখানে কি হবে a মাইনাস বি ইকুয়াল টু 0, আর এটা ওপাশে বিটা মাইনাস আছে ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে a ইকুয়াল টু বি, মানে a সমান সমান b, মানে a এর মানও যা b এর মানও তা। তোমরা এখান থেকে আরেকটা এইভাবেও করতে পারো, a এর নিচে কিছু নেই মানে 1, b এর নিচে কিছু নেই মানে 1। এবার b টাকে যদি এদিকে নিয়ে চলে আসা হয়, b টাকে যদি এর পাশে নিয়ে চলে আসা হবে, তাহলে a বাই b, আর 1 ওদিকে চলে গেল নিচে 1, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, a is to b ইকুয়াল টু 1:1। এটা হচ্ছে অঙ্কের উত্তর। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এই জায়গাটা অনেকে বুঝতে পারোনি। a এর নিচে কিছু নেই মানে 1 আছে, b এর নিচে কিছু নেই মানে 1 আছে। এবার এই b টাকে এখানে নিয়ে এলাম, 1 টাকে ওখানে নিয়ে গেলাম, তাহলে a এর মানও 1, b এর মানও 1, তাই জন্য a is to b এখানে আমাদের দেখো তাই জানতে চেয়েছি, a is to b এর মান কত, তাহলে 1:1 হয়ে গেল। চলে আসবো পরবর্তী অঙ্কে। ঠিক আছে? এই অঙ্কটা বুঝে গেছো, এবার চলে আসবো আমরা পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক কি বলেছে, √5 + √3 ইকুয়াল টু a হলে √5 - √3 এর মান কত? ভালো করে বুঝবে, এইখানে যা আছে না, এই যে ধরে নিচে কিছু নেই মানে 1 আছে, এগুলোকে ধরো উল্টে দাও, মানে আমরা তাহলে কি পাবো, √5 + √3, এটা তো আছে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, এটাকে যদি উল্টে দিই তাহলে কি হবে 1/√5 + √3, আর এখানে a রয়েছে, এটাকে উল্টে দিলে হয়ে যাবে 1/a। বলো বুঝতে পারলে কিনা? হয়ে গেল। পরের লাইনে যেটা করব, ভালো করে দেখো, নিচে যখন প্লাস আছে তাহলে আমরা কি করব, করণী নিরসন করার নিয়ম তোমাদের শিখিয়েছিলাম। প্লাস থাকলে অপোজিট সাইন দিয়ে, প্লাসটা তো লিখলামই, এর অপোজিট সাইন মানে প্লাসের অপোজিট সাইন হয় মাইনাস, মাইনাস দিয়ে নিচে একবার গুণ, উপরে একবার গুণ। ঠিক আছে? আর যেমন a/1/a যেমন আছে রেখে দিলাম, 1/a যেমন আছে রেখে দিলাম। পরের লাইন কি করবো ভালো করে দেখো, এখানে 1 দিয়ে এটাকে গুণ করলে যা আছে তাই থাকবে, √5 - √3, আর এখানে দেখো a প্লাস b a মাইনাস b কার ফর্মুলা, a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে √5 এর স্কয়ার মাইনাস √3 স্কয়ার ইকুয়াল টু 1/a হলো। কোনো সমস্যা নেই, এত কি বুঝতে পেরেছি? পরের লাইন যেটা করবো ভালো করে দেখো, √5 - √3 বাই √5 এর স্কয়ার করলে হয়ে যায় 5, আর √3 স্কয়ার করলে হয়ে যায় 3, 5 থেকে 3 বাদ দিলে হয় 2 ইকুয়াল টু 1/a, ইকুয়াল টু 1/a হয়ে গেল। এবার আমাদের দেখো কি জানতে চেয়েছে, আমাদের অঙ্কে জানতে চেয়েছে √5 - √3 এর ভ্যালু জানতে চেয়েছে, √5 - √3 এর ভ্যালু। এর পরের লাইনটায় আমাদের অঙ্ক সমাপ্ত। এই একটাকে যদি এখানে নিয়ে চলে আসো, দুইটা কি হবে ওখানে চলে যাবে, গুণ করলে একটা এখানে চলে আসবে, দুইটা ওখানে চলে যাবে। তো তাহলে আমাদের যেটা হবে √5 - √3, আচ্ছা নিচে 1 আসে মানে নিচে 1 লেখাও যায় না লেখাও তাই, √5 - √3 ইকুয়াল টু 2/a। এই হলো উত্তর। ভালো করে দেখে নাও, বুঝতে পারলে? আমি আবারও বলে দিচ্ছি, এখানে প্লাস আছে, এর অপোজিট সাইড মাইনাস দিয়ে নিচে উপরে গুণ করলাম, a প্লাস b a মাইনাস b কার ফর্মুলা, a স্কয়ার মাইনাস b স্কয়ার। √5 এর স্কয়ার করলে হয়ে যায় 5, আর √3 স্কয়ার করলে হয়ে যায় 3, 5 থেকে 3 বাদ গেলে 2, এখানে একটা স্টেপ যেমন আমি খালি করেছি, √5 - √3 লিখে দিয়েছি। এবার এখানে যেটা করেছি, 1 কে 2 এর জায়গায় লিখেছি, 2 কে 1 এর জায়গায় লিখেছি, তাহলে এখানে নিচে 1 এর কোনো ভ্যালু নেই, আর আমাদের জানতে চেয়েছিল √5 - √3, তা করলাম, আর উপরে 2/1, এটাই হয়ে গেল অ্যান্সার। তো ঠিক আছে, এই অবধি ছিল আমাদের আজকে বীজগণিত। চলো নেক্সট চ্যাপ্টার, চলো চলে এলাম ত্রিকোণমিতিতে। এবার আমরা যে অঙ্কটা নিয়ে এসেছি, বলেছে sin θ ইকুয়াল টু 8/17 হলে cos θ আর tan θ এর মান কত? তো এই অঙ্কটা করতে গেলে যে ফর্মুলাটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা একটা ফর্মুলা, sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু 1 হয়। ঠিক আছে, এবার আমাদের যেটা করব ভালো করে বোঝো, এখান থেকে যদি আমি cos স্কয়ার θ টা রেখে দিই, তো sin স্কয়ার θ টা কি হবে, পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, sin স্কয়ার θ হয়ে যাবে। আচ্ছা, এখান দিয়ে যদি আমি স্কয়ার তুলে দিই, তাহলে ওপাশে গিয়ে রুট হয়ে যাবে, ওপাশে গিয়ে কি হয়ে যাবে, রুট ওভার রুট হয়ে যাবে, 1 মাইনাস sin স্কয়ার θ হলো। এবার যেটা করব, রুট দেব, cos θ যেমন বাঁ দিকে আছে রাখবো। বারবার বলছি তোমরা কিন্তু প্রথম লাইনে বা দেবে না, পরপর প্রত্যেকটা লাইনে বা দেবে, কেন এক লাইনে দুবার সমান সমান হয় না। ঠিক আছে, আচ্ছা 1 মাইনাস sin স্কয়ার θ, sin θ কত 8/17, স্কয়ার আছে মানে এটা কি করব, 8/17 তার হোল স্কয়ার করে দেবো। ঠিক আছে, 8/17 তার হোল স্কয়ার করে দেবো, দিয়ে আমরা লিখবো
cos থিটা ইকুয়াল টু 1 মাইনাস 8 এর স্কোয়ার, 8 8 হয় 64, 64 লিখবো, আর 17 স্কোয়ার হয় 289। তোমরা করে দেখো, দুটো 17 এর গুণফল এটাই হয়, হলো। এরপরে যেটা করব, রুট দেব, 289 লিখবো, তাকে যদি 1 দিয়ে গুণ করি হবে 289 মাইনাস 289 কে 289 দিয়ে ভাগ করলে 289 কে 289 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 কে 64 দিয়ে গুণ করলে 64 হয়, ঠিক আছে। তাহলে এবার আমরা যদি ভাগ করি, রুট করি 289, আর এটাকে যদি বিয়োগ করি আমরা পাবো 225 পাবো। 9 থেকে 4 বাদ দিলে 5, 8 থেকে 6 বাদ দিলে 225। 225 হচ্ছে 15 ইন্টু 15 করলে হয় 225, 15 ইন্টু 15 করলে হয় 225, আর 289 হয় 17 ইন্টু 17 করলে। তাহলে আমরা এখান থেকে এখানে লিখছি, তাহলে আমাদের এখানে যেটা হবে, বাদিকে কিন্তু এগুলো লিখে নেবে, cos থিটা, আর বা দিয়ে লিখে নেবে, বা। তাহলে cos থিটা ইকুয়াল টু হবে, দুটো 15 থেকে একটা 15 বাইরে আসবে, আর দুটো 17 থেকে একটা 17 বাইরে আসবে, ঠিক আছে। আমি একটু পেনটা চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে। তো cos থিটা ইকুয়াল টু 15/17 হলো। এবার আমরা যেটা করব, আমরা cos থিটা পেয়ে গেছি, এবার আমরা যেটা বার করব tan থিটা। tan থিটার যে ফর্মুলা, tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। তো sin থিটার মান কত বেরিয়েছে? sin থিটার মান আমাদের অঙ্কেই বলে দিয়েছে, দেখো 8/17, অঙ্কেই বলে দিয়েছে 8/17, তাহলে 8/17 লিখে নেব। আর cos থিটার মান কত বেরিয়েছে? 15/17, 15/17, তাহলে প্রথম যেটা আছে সেটা লিখে নেব 8/17। এই যেটা বাইকে যখন ইনটু করব পরের সংখ্যাটা উল্টে যায়, ভাগ থেকে গুণ করলে উল্টে যায়, ছোটবেলা থেকে এই জিনিসটা আমরা শিখছি, হলো। 17 কেটে দেবো, তাহলে 8/15 হয়ে গেল আমাদের অঙ্ক। তাহলে আমরা যেটা পেলাম এটা হচ্ছে tan থিটার মান পেলাম, ঠিক আছে। এটা হচ্ছে tan থিটা। তোমরা প্রত্যেক লাইনে লিখতে পারো বা না লিখলেও চলবে, এটা তো শর্ট কোশ্চেন, তাও চেষ্টা করবে ভালো করে গুছিয়ে করার, তাহলে হয়তো নাম্বারটা ভালো পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে আমাদের কি বেরোলো? cos থিটার মান জানতে চেয়েছিল, তাহলে 15/17 হলো, tan থিটার মান হলো 8/15। যদি বুঝতে না পারো বারবার ভিডিওটা দেখো, বারবার ঘুরিয়ে ভিডিওটা দেখো, ঠিক আছে। তো চলো আসি পরবর্তী অঙ্কে। চলে আসবো ত্রিকোণমিতির এরকম টাইপের অঙ্ক তোমাদের আসবে, তার জন্য বারবার বলবো ত্রিকোণমিতির যে মান নির্ণয়, যে মানটা যে বার করা হয়, সাইন কস ট্যান, এগুলো যে মান বার করতে হয় কিভাবে, তো সেটা তোমরা ভালো করে যেও, নাহলে কিন্তু এরকম টাইপের সাম তোমাদের ছেড়ে আসতে হবে। যারা মান জানবে এরকম টাইপের অঙ্ক খুব ইজিলি করে দিতে পারবে। এরকম টাইপের অঙ্ক 1এও আসতে পারে, 2এও আসতে পারে, আবার 3এও আসতে পারে। যাই হোক, ভালো করে অঙ্কটা দেখে নাও, খুব ইজি অঙ্ক। মান যারা জানবে তারা ধোঁয়া উড়িয়ে রেখে দেবে। sin স্কয়ার 45, sin 45 এর মান হয় 1/√2, আর স্কয়ার আছে মানে হোল স্কয়ার করে দাও, প্লাস sin 45 এর মান যা cos 45 এর মানও তাই, 1/√2 তার হোল স্কয়ার, প্লাস tan 45, tan এর মান, tan 45 এর মান 1 হয়, তার স্কয়ার করে দিলাম, মাইনাস sec 45, বলতে পারবে কেউ? আমি বলার আগে তাড়াতাড়ি করে কমেন্ট করো, লিখে দিলাম √2 তার হোল স্কয়ার, ঠিক আছে। এবার দেখো ভালো করে শোনো, 1 এর স্কয়ার করলে তো একই হয়, আর যে কোনো সংখ্যা যদি রুটে থাকে তার স্কয়ার করলে রুটটা উঠে যায়, ঠিক আছে। √2 এর হোল স্কয়ার করলে হবে 2, প্লাস 1/2, প্লাস 1 স্কয়ার করলে 1, মাইনাস √2 এর হোল স্কয়ার করলে হবে 2, তাহলে হাফ যোগ করলে হয় 1, তার সাথে 1 যোগ করলে হবে 2, মাইনাস 2, তাহলে কি হবে? +2 -2 কেটে গিয়ে 0 হবে। এটাই হলো অ্যান্সার। খুব ইজি। চলে আসবো পরবর্তী অঙ্কে। পরের ভিডিওতে ত্রিকোণমিতির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অলরেডি পাটিগণিত, বীজগণিত, রাশি বিজ্ঞান, তোমার বীজগণিত সবই মোটামুটি হয়ে গেছে। এবার আমরা ত্রিকোণমিতি করাচ্ছি। ত্রিকোণমিতির যে এই সামটা রয়েছে এটা একটা খুব ভালো সাম, ঠিক আছে, দারুণ একটা সাম। এখানে ভালো করে একটা জিনিস দেখো, 11 ডিগ্রি আর 15 আর মাথায় এই যে একটা দাগ, এটাকে বলে মিনিট, আর এটা যদি দুটো হতো তাহলে হতো ওটা সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 11 ডিগ্রি 15 মিনিট। আচ্ছা, ডিগ্রিতে থাকা মানে ওটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে আছে। আর যদি রেডিয়ানে থাকে, রেডিয়ান মানে পাই সি, ঠিক আছে, ওটাকে বলে বৃত্তীয় মান। আমাদের দেখো কিন্তু বৃত্তীয় মান বা রেডিয়ানে প্রকাশ করতে দিয়েছে। বারবার বলছি ষষ্ঠিক পদ্ধতি মানে ডিগ্রি, আর রেডিয়ান যেটা আমাদের বার করতে বলে সেটাকে বলে বৃত্তীয় পদ্ধতি, সেটা পাই সি হয় তার একক, ঠিক আছে। তো চলে আসবো। তো প্রথম যেটা আমরা করব, এত ডিগ্রি এত মিনিট আছে, এই পুরোটাকে আমি আগে ডিগ্রিতে কনভার্ট করব। তো নিয়ম হচ্ছে 11 ডিগ্রি যেমন আছে থাকলো, এই 15 মিনিটকে যখন ডিগ্রিতে নিয়ে যাব, মিনিটকে ডিগ্রিতে নিয়ে যাওয়ার ফর্মুলা হচ্ছে যত মিনিট থাকবে বাই 60 করলে এটা ডিগ্রি হয়ে যাবে। বোঝাতে পারলাম? মিনিট থেকে যদি ওটাকে আমাকে ডিগ্রিতে কনভার্ট করতে হয় তাহলে মিনিটটাকে 60 দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি একটু কাটাকুটি করি, 15 × 15 4 15 60,
ঠিক আছে, তাহলে কত হলো 11 প্লাস 1/4। এবার এটাকে যদি আমরা করি, নিচে 4 লিখলাম, এই 4 দিয়ে 11 কে মাল্টিপ্লাই করলে হবে 44 প্লাস 4 কে 4 দিয়ে ভাগ করলে হয় 1, 1 কে 1 দিয়ে গুণ করলে হয় 1। ঠিক আছে, তাহলে হলো 45/4, 45/4। এটা কিন্তু পুরোটা ডিগ্রিতে হয়ে গেল। ঠিক আছে, আমরা পুরোটাকে ডিগ্রিতে কনভার্ট করলাম। এটা এখন বেরোলো ষষ্ঠিক পদ্ধতি। তোমাদের যদি অঙ্কতে বলতো ষষ্ঠিক পদ্ধতিতে কনভার্ট করো বা ডিগ্রিতে কনভার্ট করো, অঙ্ক এখানেই সমাপ্ত হয়ে যেত। কিন্তু তোমাকে বলেছে রেডিয়ানে কনভার্ট করতে, তাই জন্য এখানে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি কত হবে? পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। আর আমাদের কোনটা বার করতে হবে? 45/4। তাহলে এখানে লিখি 45/4। ঠিক আছে, ডিগ্রি ইকুয়াল টু, এটা কি হবে? এর সাথে গিয়ে গুণ হয়ে যাবে। ভালো করে অঙ্কটা কাটাকুটিটা দেখবে। পাই বাই 180 ইন্টু, এটা যখন গুণ হবে 45/4, 45/4। তোমরা একটু ভালো করে দেখবে। আচ্ছা, আমরা ছোট ছোট করে কেটেই দেখাচ্ছি তোমাদের। 3 একে 3, 3 5 15, 3 6 18 0, 4 15 60। তাহলে আমাদের কত হলো? পাই বাই 4 4 16। তাহলে পাই বাই 16 রেডিয়ান। তাহলে আমাদের এটা হচ্ছে রেডিয়ানে বেরোলো, আর এটা কিন্তু বৃত্তীয় মান। বারবার বলছি, রেডিয়ান মানে বৃত্তীয় মান, আর ডিগ্রি মানে ষষ্ঠিক মান। তাহলে এই ছিল অঙ্ক। এরপরে একদম চলে আসবো লাস্ট অঙ্ক ভিডিওর। স্টার্ট। চলে এলাম ত্রিকোণমিতির একদম শেষ অঙ্কে। তো এই অঙ্কটা খুব একটা ভালো অঙ্ক, কনসেপ্ট বুঝে নাও। এই অঙ্কটা পরীক্ষার আসার মতো একটা অঙ্ক। ভালো করে দেখো, cos থিটা লিখলাম, cos থিটা ইকুয়াল টু 0.6। আমি পয়েন্ট তুলে 1 নামালাম, পরে একটা সংখ্যা একটা শূন্য বসালাম। বলো, বুঝতে পারলে? এবার এটা কাটাকুটি করে দিই। 2 3 6, 2 5 10। তাহলে ইকুয়াল টু কি হলো? 3/5। তাহলে আমাদের বেরিয়ে গেল cos থিটার মান, বেরিয়ে গেল আমাদের কি বেরিয়ে গেল? cos থিটার মান বেরিয়ে গেল। তো আমাদের এখানে কি কি লাগবে দেখো, এটা প্রমাণ করতে দিয়েছে 5 sin থিটা tan থিটা। তো আমাদের sin থিটা tan থিটার মান লাগবে, আমরা কিছুই পাইনি। তো কি করব দেখো, খুব ভালো করে দেখো, একটা লিখি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, আমরা কালিটা একটু চেঞ্জ করে নিচ্ছি। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা মান জানি কার? cos থিটা। তো তাহলে যার মান জানি না তাকে বাঁ দিকে রেখে দিই। sin স্কয়ার থিটা ইকুয়াল টু রুট ওভার, আগে 1, এটাকে প্লাস আছে ওটাকে মাইনাস করে দাও, 1 মাইনাস cos স্কয়ার থিটা। এদিক থেকে স্কয়ার উঠলে ওদিকে গিয়ে কি হবে? রুট হবে। তাহলে sin থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক আছে, এরপরে যেটা করব, ইকুয়াল টু দেবো, বাঁদিকে sin থিটা যেমন আছে রেখে দেবো, রুট আন্ডার 1 মাইনাস cos থিটার মান আমরা জানি 3/5, আর cos স্কয়ার আছে, তাহলে আমরা এই পুরোটাকে কি করব? স্কয়ার দিয়ে দেবো, 3/5 তার হোল স্কয়ার। এবার রুট দেবো 1 মাইনাস 3 এর স্কয়ার করলে হয় 9, 5 এর স্কয়ার করলে হয় 25। বাঁদিকে আমরা sin থিটা লিখবো, আর প্রত্যেকটার আগে কিন্তু বা দিয়ে দেবে, বারবার বলছি কিন্তু। হয়ে গেল। এবার আমরা এখানে লিখলাম sin থিটা ইকুয়াল টু, এদিকে দেখো 25 নিচে আছে রেখে দেবো, 25 এর সাথে 1 গুণ করবো, 25 মাইনাস 25 কে 25 দিয়ে ভাগ করলে 1, 1 কে 9 দিয়ে গুণ করলে 9, পুরোটার মাথায় রুট চাপিয়ে দেবো। হয়ে গেল। এবার দেখা গেল 25 থেকে 9 বাদ দেবো, 25 থেকে 9 বাদ দিলে হয় আমাদের 16, আর নিচে হলো 25, রুট দিয়ে দেবো sin থিটা। তাহলে sin থিটার মান আমাদের কত বেরোবে? এখান থেকে আমি সাইডে লিখে লিখছি, sin থিটা ইকুয়াল টু হবে, দেখো 16 আছে মানে 4 4 16, তাহলে রুটের বাইরে কি হবে? 4 বেরিয়ে যাবে, আর 5 5 25, তাহলে 5টা রুটের বাইরে বেরিয়ে যাবে। বলো, বুঝতে পারলে কিনা? নাহলে আমি একটা লাইন বাড়িয়ে দিচ্ছি, দেখো, রুট দিয়ে দিলাম, 4 4 16, 5 5 25, হয়ে গেল। লাস্ট লাইন করে দিচ্ছি, তাহলে sin থিটা, রুটের ভেতর যদি দুটো সেম সংখ্যা থাকে বাইরে একটা চলে আসে, দুটো 5 আছে বাইরে একটা চলে এলো, তাহলে আমাদের কত বেরিয়ে গেল? sin থিটা বেরিয়ে গেল। কি বেরিয়ে গেল? sin থিটা বেরিয়ে গেল, cos থিটা বেরিয়ে গেল। আমাদের কি কি লাগবে? sin থিটা লাগবে আর tan থিটা লাগবে। তো sin থিটা পেয়ে গেছি, tan থিটা লাগবে। tan থিটার মান আমি এখান দিয়ে বার করছি, ভালো করে দেখে নাও। tan থিটা ইকুয়াল টু sin থিটা, sin থিটা বাই cos থিটা, বাই cos থিটা। তাহলে sin থিটার মান এক্ষুনি বার করেছি, 4/5, লিখবো 4/5, 4/5। আর cos থিটার মান কত বেরিয়েছে? cos থিটার মান 3/5 বার করে রেখেছি, তাহলে 3/5 করে দিলাম। প্রথম সংখ্যাটা প্রথমে লিখে নেবো 4/5, এই যে বাই আছে এটাকে যখন ইনটু করবে এটা উল্টে যাবে, 5/3 হবে। বলো, বুঝতে পারছো কিনা? ঠিক আছে, তবে 5 5 কেটে দেবো, তাহলে হবে 4/3, 4/3। তাহলে এখানে আমাদের কি কি বেরিয়ে গেছে? tan থিটাও বেরিয়ে গেছে, sin থিটাও বেরিয়ে গেছে, tan থিটাও বেরিয়ে গেছে এবং sin থিটাও বেরিয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের কি কি বেরিয়ে গেছে? tan থিটার মানও বেরিয়ে গেছে, আর এখানে হচ্ছে আমাদের sin থিটার মানও বেরিয়ে গেছে। তাহলে এবার আমরা অঙ্কে চলে আসি।
এবার অঙ্ক হয়ে যাবে, দেখো খুব ইজি। 5 sin থিটা, তাহলে 5 ইন্টু sin থিটা, sin থিটার মান কত বেরিয়েছে 4/5, লিখে দিই। মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম 3 ইন্টু tan থিটা, tan থিটার মান কত বেরিয়েছে 4/3, 4/3 লিখে দেবো। এবার কাটাকুটি করবো, 3 3 কেটে যাবে, 5 5 কেটে যাবে, তাহলে কত থাকবে 4 - 4 ইকুয়াল টু 0। দেখো তো এই যে যেটা ছিল। আচ্ছা আরেকটা জিনিস একটুখানি তোমাদের বলে দিই, যখন প্রমাণ করি কথাটা বলা থাকবে তখন এই যে ইকুয়াল টু চিহ্নটা আছে না, এই ইকুয়াল টু চিহ্নের এই বাঁ দিকের পার্টটা তোমরা লেফট হ্যান্ড সাইড বলে লিখে নেবে, আর যেটা ডান দিকে থাকে সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দেখো রাইট হ্যান্ড সাইড 0 রয়েছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে 0 বেরিয়েছে, রাইট হ্যান্ড সাইডে 0 আছে, তাহলে সুতরাং লিখবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। ঠিক আছে? আর তোমরা যারা বাংলায় লিখতে চাইছো, লেফট হ্যান্ড সাইডটাকে লিখবে বাম পক্ষ, রাইট হ্যান্ড সাইডটাকে বলবে ডান পক্ষ, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু প্রুফ হয়ে গেল। ঠিক আছে? তো এই ছিল আমাদের অঙ্ক। তো সবার প্রথম যেটা বলবো, আমাদের পাটিগণিতের অঙ্ক করালাম না, পাটিগণিতের সেরকম কিছু লাগবে না, তোমরা একটা মানে লাগবে তো অবশ্যই, তার জন্য তোমরা ফর্মুলাটা ভালো করে মুখস্থ করে যাও। ওই ফর্মুলা যদি ভালো করে মুখস্থ করে যাও, আশা করি পাটিগণিতের শর্ট কোশ্চেন ওখান দিয়ে কভার আপ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমি প্রথম করালাম রাশিবিজ্ঞান, তারপরে করেছি পাটিগণিত, তারপরে করেছি বীজগণিত, তারপরে করেছি হচ্ছে আমাদের তোমার ত্রিকোণমিতি। ঠিক আছে? এই নিয়ে আমাদের মোটামুটি ভিডিও করলাম, আর বেশি ভিডিওর টাইম বাড়াবো না, কারণ হাতে আর সময় নেই। তো সবার প্রথম যে জিনিসগুলো বারবার বলবো, এই ভিডিওটা দেখার পর বারবার প্র্যাকটিস করো, হাতে সময় কম, ভিডিওটা দেখে দেখে করো, কোশ্চেন ঢোকার দরকার নেই, কোশ্চেন তোমরা ভিডিও দেখতে দেখতে কোশ্চেনটা পড়ে নাও, দিয়ে অঙ্কটা করো। বুঝতে পারলাম? এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা ম্যাথ পরীক্ষার জন্য যেটা করবে, সবার প্রথম বলছি, সবার প্রথম ফর্মুলা মুখস্থ করে যাও। ফর্মুলা যদি মুখস্থ থাকে আর কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, দুটো জিনিস বললাম, ফর্মুলা মুখস্থ আর কনসেপ্ট ক্লিয়ার যার থাকবে সে ধোঁয়া উড়িয়ে রেখে দেবে। আর আমার সাজেশন ভিডিও এখনো যারা দেখোনি, ওই ভিডিওটা দেখে নাও, ওই অঙ্কগুলো করে যাও, কেউ 60+ কম পাবে না, গ্যারান্টি দিলাম। আর যে এই শর্ট কোশ্চেন আর সাজেশন ভালো করে যাবে, তার 80% কনফার্ম। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর যদি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের ম্যাথ লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করো। তোমরা যদি কমেন্ট করো, তাহলে তোমাদের জন্য ভিডিও আনবো। ঠিক আছে? চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।